আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। পর্ব নাম্বার 20। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে ধরণী। চারপাশে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। সহসা সেই নিস্তব্ধতা চিরে এক নাগারে করাঘাতের শব্দে মেজাজ তিরিক্ষ হল রেখা বেগমের। অপর পাশের ব্যক্তিকে ইচ্ছে মতো বকতে বকতে দরজাটা খুললেন তিনি। কিছু কড়া কথা শোনাতে যাবেন, এর মাঝে কৃষাণের মুখবায়ব দৃষ্টিগোচর হতেই থম মেরে গেলেন। এ সময় মোটেও তাকে আশা করেননি ভদ্রমহিলা। নিজেকে খানিক ধাদস্থ করে মেকি হেসে বললেন, আরে জামাই বাবা যে, কেমন আছো? ভালো। হুমায়রা কোথায়? ভনিতাহীন প্রশ্ন ছুড়ল কৃষাণ। জামাইয়ের এমন ব্যবহারে কিছুটা থতমত খেলেন রেখা বেগম। কই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন বা বাড়ির সবার খবরাখবর জানতে চাইবে, কিন্তু ছেলে দেখি সরাসরি বউয়ের খোঁজ করা শুরু করেছে। ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগলো তার, তবে কিছু বলল না। হুমায়রার ঘর দেখিয়ে বললেন, ওই ঘরে আছে। নিশক্তিতে নেতিয়ে পড়া শরীরখানা বিছানার সাথে এলিয়ে রেখেছে হুমায়রা। পুরোটা দিন না খাওয়ার সাথে অত্যাধিক কাজকর্ম করে একেবারে বেহাল দশা হয়েছে। আজকে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সকল কাজই হুমায়রাকে দিয়ে করিয়েছেন রেখা বেগম। একটা কাজ ছেড়ে উঠতে না উঠতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়েছেন। তার এমন অমানবিক ব্যবহারের পৃষ্ঠে কিচ্ছুটি বলতে পারেনি হুমায়রা। শুধু দুপুরের দিকে দুমুঠো ভাত চেয়েছিল, তবে সেটাও জোটেনি। হুমায়রা বদ্ধ দরজা ভেদ করে অকস্মাৎ ভেসে আসলো একটি সুপরিচিত স্বর। বহু কাঙ্ক্ষিত মানুষটার গলা কর্ণপাত হতেই অচল মস্তিষ্ক সচল হলো হুমায়রার। সকল দুর্বলতাকে এড়িয়ে হাতে ভর দিয়ে বিছানা ছেড়ে উঠল সে। সাথে সাথেই মাথাটা চক্কর কাটল। সেসবে তোয়াক্কা না করে ধীর পায়ে দরজাটার নিকট এগিয়ে গেল। দরজা খুলতেই দৃশ্যমান হলো কৃষাণের উদ্গ্রীব বদন। তবে তা ঠিকমতো দেখার আগে সামনের সব কিছু অন্ধকারে তলিয়ে যেতে লাগলো মেয়েটার। দরজা ধরে হুমায়রাকে এভাবে ঢুকতে দেখে ভুরু কুঁচকে গেল কৃষাণের। মুখ খুলে কিছু বলতে নেবে এর আগে শরীরের ভার ছেড়ে ফ্লোরে পড়তে নিল হুমায়রা। আতকে উঠল ছেলেটা। সাথে সাথে নিজের বলিষ্ঠ হাতের আঁচলায় নিয়ে নিল স্ত্রীর লুটিয়ে পড়া দেহখানা। কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো উদ্বিগ্ন স্বর, হুমায়রা। কোনো সারা শব্দ পাওয়া গেল না রমণীর তরফ থেকে। ফের শোনা গেল একই কণ্ঠ, এই হুজুরনি, এই কি হয়েছে তোর? হুমায়রার গালে হালকা চাপড় মেরে বলল কৃষাণ। এবারও চার দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিতে হতে লাগলো তারই কণ্ঠ। অন্য কণ্ঠের কোনো অস্তিত্ব মিলল না সেখানে। সময় ব্যয় না করে হুমায়রাকে কোলে তুলে নিল কৃষাণ। বিছানার দিকে পা চালিয়ে জোর গলায় হাঁক ছাড়ল, অর্ণা। মিনিট খানেকের মধ্যেই ছুটে এলো অর্ণা। সামনের দৃশ্য দৃষ্টিগোচর হতেই চিৎকার করে উঠল, আপুর কি হয়েছে? জলদি এক গ্লাস পানি নিয়ে এসো। হুমায়রাকে বিছানায় শোয়াতে শোয়াতে আদেশ ছুড়ল কৃষাণ। সাথে সাথে দৌড়ে পানি আনতে গেল অর্ণা। পলকের মাঝেই ফিরে এলো। সাথে রেখা বেগমে এসেছেন। এসেই ড্রামাটিক মায়েদের মতো ভঙ্গিমা শুরু করলেন, হায় আল্লাহ, কি হলো আমার মেয়ের? মায়ের এমন অভিনয়। নাক ছিটকালো অর্ণা। চুপচাপ কৃষাণের হাতে নিয়ে গ্লাস এগিয়ে দিল। হাতের মধ্যে হালকা পানি নিয়ে হুমায়রার চোখ মুখে ছিটালো কৃষাণ। চোখে মুখে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে পিটপিট করে চোখ খুলে তাকালো হুমায়রা। সামনে আবিষ্কার করলো একটি প্রিয় মুখ। ঠোঁট নেড়ে কি যেন বলছে সে। কি হয়েছে? বেশি খারাপ লাগছে শরীর? শরীরের অস্বাভাবিক দুর্বলতার কারণে কৃষাণের প্রশ্নের উত্তর দিতে পারল না হুমায়রা। নিভু নিভু চোখে চেয়ে রইল অপলক। হুমায়রাকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল কৃষাণ। পরপর পানি ধরল তার মুখের সামনে। নিমিষেই গ্লাস খালি করল হুমায়রা। কি হয়েছে? শরীরের এই অবস্থা কিভাবে হলো? কৃষাণের প্রশ্নে হুমায়রা কিছু বলার আগে রেখা বেগম বলে উঠল, আরে বলো না, সারাদিন কিচ্ছুটি খায়নি মেয়েটা। এত করে বললাম কিছু খেয়ে নে, আমার কথা শুনলই না। ওর নাকি খেতে ইচ্ছে করছে না। মামুনের এমন ডাহা মিথ্যা কথায় তার দিক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল হুমায়রা। অন্যত মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। মেয়েটার ইচ্ছে হলো এখনই সবটা সত্যি বলে দিতে, তবে নিজের মা বলে কাজটা করতে পারল না। হুমায়রা কিছুক্ষণ মামুনের দিকে ওভাবেই তাকিয়ে রইল, কিছু বলল না। এমনিতেও মামুনের ব্যাপারে কৃষাণকে কিছু বলতো না সে। অন্য কিছু বলে পরিস্থিতি সামলে নিত। তবে রেখা বেগম যে উল্টো তাকিয়ে দোষারোপ করে দেবেন তা ভাবেনি। মামুনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আনলো হুমায়রা।
পরপর তাকালো পাশে দাঁড়ানো মানবের দিকে। থুতনিতে হাত দিয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সে। এভাবে কি দেখছে মানুষটা? তার উপর রেগে আছে কি? তার ভাবনার মাঝেই কৃষাণ অন্যার উদ্দেশ্যে আবারও আদেশ ছুড়ল। অন্না, তোমার আপুর জন্য খাবার নিয়ে এসো। আমি নিয়ে আসছি বলি দ্রুত পায়ে রুম ছাড়লেন রেখা বেগম। মায়ের পিছু অন্নাও গেল। পেটের মধ্যে কি ঢুকেছিল তোর? সারাদিন খাসনি কেন? সহসা খালি ঘরে ধ্বনিতে হলো কৃষাণের গম্ভীর স্বর। হুমায়রা কাঁচামাচু ভঙ্গিতে বসে রইল। উত্তর দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না। এর মাঝেই কৃষাণ আবারও বলল, আর কথা হচ্ছে, একদিন না খেলে বুঝি মানুষ অজ্ঞান হয়ে যায়? তোকে দেখে এবার সত্যি প্রমাণ পেলাম। মাদ্রাসায় পচা খাবার খাওয়ানো হয়, আর এসব খেয়েই তোর শরীরের অবস্থা এমন। নয়তো এমন দুর্বল মানুষ হয়? চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা। বলল, আমি মোটেও দুর্বল নই। আপনাদের বাড়িতেও তো একদিন না খেয়েছিলাম, তখন কি অজ্ঞান হয়েছিলাম? আজকে একটু শরীর খারাপ ছিল, তাই এমন হয়েছে। অবশ্য এটা তো হওয়ারই ছিল। স্বামীকে না জানিয়ে ঢ্যাং ঢ্যাং করে এখানে এসে পড়েছিস, এইটুকু শাস্তি তোর প্রাপ্য। মাদ্রাসায় কি শিখলে এতদিন? স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যায় না, জানিস না? আপনি কথায় কথায় মাদ্রাসা তুলেন কেন? আমি তো আপনাকে অনেকগুলো কল করেছিলাম, আপনি তো ধরলেন না। তাই বলে না জানিয়ে চলে আসবি? উত্তরে চুপ করে রইল হুমায়রা। বুঝতে পারল সত্যি তার উচিত হয়নি কৃষাণকে না জানিয়ে আসা। তবে কৃষাণের অধিকার বোধ দেখে আবেশে হৃদয় জোড়ালো। বাধ্য স্ত্রীর মতো বলল, এবারের মতো এই অপরাধীকে ক্ষমা করুন স্বামী সাহেব। এরপর থেকে আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া কোথাও যাবে না। মেয়েটার এমন বাধ্যতায় অবাক হলো কৃষাণ। একটুকরো ভালো লাগা ছেয়ে গেল হৃদয়। অজান্তেই ঠোঁটের কোণে ধরা দিল এক স্নিগ্ধ হাসি। এবেলায় বড্ড আদুরে লাগলো স্ত্রী নামক নারীটিকে। সে হুমায়রার নত মুখপানে চেয়ে দুষ্টু হেসে বলল, ক্ষমা তো করাই যায়, কারণ তুই ছিলি না বলে যা শান্তিতে কাটিয়েছিলাম রাতটা, তাই ক্ষমা করতে অসুবিধা নেই। তরাক দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকালো হুমায়রা। সব ভালো লাগা উবে গেল অমনি। কিন্তু মানুষটার চোখের দিকে তাকিয়ে কেন যেন মনে হলো সে মিথ্যে বলছে। তাদের কথার মাঝেই খাবার হাতে গলা খাঁকড়ি দিয়ে রুমে প্রবেশ করলেন রেখা বেগম। দেখলেন কৃষাণ এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বিছানায় বা চেয়ারে বসো। পরপরই মেয়ের উদ্দেশ্যে আদেশ ছুড়লেন, এই অন্না, তোর দুলাভাইকে একটা চেয়ার এনে দে তো। দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। আপনি আপনার কাজে মন দিন। কি বেয়াদব ছেলে রে বাবা, থাকগে দাঁড়িয়ে, তাতে আমার কি? মনে মনে বললেন রেখা বেগম। কথা না বাড়িয়ে প্লেট রাখলেন হুমায়রার সামনে। পাশে বসলেন নিজেও। হুমায়রা সোজা হয়ে বসার চেষ্টা করলো। হাত বাড়িয়ে ভাতের প্লেট ধরতে নেবে এর আগে রেখা বেগম বললেন, তোকে উঠতে হবে না, আমিই খাইয়ে দিচ্ছি। বলেই মুখের সামনে লোকমা ধরলেন তিনি। দুই জোড়া বিস্ময়ভূত দৃষ্টি নিক্ষিপ্ত হলো তার উপর। বিস্ময়ের কোটর থেকে চোখ জোড়া বেরিয়ে আসতে চাচ্ছে অন্যার। হুমায়রা তো হা করতেই ভুলে গেছে। শুধু স্বাভাবিক রয়ে গেল কৃষাণ। সে অদ্ভুত দৃষ্টিতে সকলকে পর্যবেক্ষণ করছে। হুমায়রাকে থম মেরে থাকতে দেখে ধমকে উঠল, এই হা করছিস না কেন? কৃষাণের এমন চড়া গলায় এক লহমায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো হুমায়রা ও অন্না। রেখা বেগম নিজেও খানিক ভড়কে গেলেন। ভদ্রমহিলা নিজের স্বামীর থেকেও কখনো এমন ধমক খাননি। উল্টো স্বামীকেই তুচ্ছহারা করে ছাড়েন। আর এই ছেলে কিনা মামি শাশুড়ির সামনে এমন ধমক দেয়, আবার কিনা তুই সম্বোধন করে। তার ভাবনার মাঝে ভাত মুখে পুরে নিল হুমায়রা। তৎক্ষণাৎ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন তিনি। হয়তো রেগে আছে বিধায় তুই বলেছে, আর অত শত ভেবে কাজ নেই। আর কোনো কথা বলল না কেউ। শুধু মাঝে মাঝে হুমায়রার ভাত চেবানোর শব্দ শোনা গেল। মা মারা যাওয়ার পর এই প্রথম কারো হাতে ভাত খাচ্ছে হুমায়রা, তাও আবার সেই মানুষটার হাত থেকে যার একটু ভালোবাসা পাওয়ার জন্য সবসময় কাঙাল হয়ে থাকতো। এবেলায় এসে সেই মানুষটার একটুখানি যত্নে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে নিজেকে। হোক না তা লোক দেখানো, যত্ন তো করছে। কেন যেন কান্না পাচ্ছে মেয়েটার। শ্বাস টেনে টেনে নিজেকে বারংবার সামলানোর চেষ্টা চালাচ্ছে। খাবারের শেষ পর্যায়ে হুমায়রার উদ্দেশ্যে কৃষাণ বলল, ব্যাগপত্র কিছু এনেছিলি? কোথায় সেসব? কেন এখন ব্যাগপত্র দিয়ে কি করবে? ভুরু কুচকে জানতে চাইলেন রেখা বেগম। বাসায় চলে যাব। এমা, সে কি কথা? এমন রাতে বাসায় যাবে মানে? আজ রাতটা থেকে যাও। না, না বললে হবে না। এমন রাতের বেলা কোথাও যেতে দিচ্ছি না আমি।
উত্তরে কিছু বলল না কৃষাণ। হাত দিয়ে ঘাড় ডলল। তাকে চুপ থাকতে দেখে সম্মতির লক্ষণ ভেবে রুম ত্যাগ করলেন রেখা বেগম। রুম খালি হলো নিমিষেই। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হুমায়রার কথার পৃষ্ঠে কিছুক্ষণ চুপ রইল কৃষাণ। কিছু একটা ভেবে বলল, আচ্ছা তুই তাহলে থাক, আমি এখানে থাকতে পারবো না। নিজের রুম ছাড়া থাকতে পারি না আমি। বলেই উল্টো ঘুরে হাঁটা দিল কৃষাণ। কদম ফেলতেই টান পড়ল হাতে। কবজিতে উপলব্ধি করল একটা নরম হাতের। পরপর শুনতে পেল হাতের মালিকানের আকুতি ভরা স্বর, দয়া করে যাবেন না, আজকের জন্য একটু থেকে যান না। কৃষাণের মনে হলো জান কোরবান দিলেও কম হবে এই কণ্ঠের পরিপ্রেক্ষিতে। কতটা মায়াভরা আবদার প্রত্যাখ্যান করার মতো বখাটে কি হয়েছে কৃষাণ মির্জা? তড়িৎ পিছু ফিরে তাকালো সে। পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সামনের রমণীকে। তখন কান্না আটকানোর চেষ্টা করার ফলস্বরূপ এখনো চোখের নিচে বিন্দু বিন্দু অশ্রুকণা জমা হয়ে আছে হুমায়রার। সেদিকে তাকিয়ে কি জানি কি হলো কঠোর মানবের। সহসা হুমায়রার সামনে ঝুঁকল সে। আঙুল এগিয়ে হালকা করে টোকা মেরে অশ্রুকণাতে সরিয়ে দিল। নিরেট স্বরে বলল, আমি থাকলে তুই খুশি? তড়িৎ উপর নিচ মাথা ঝাঁকালো হুমায়রা। মুখে বলল, সাথে সাথেই দপাস করে বিছানায় শুয়ে পড়ল কৃষাণ। বলল, তাহলে আজকে না হয় একটু মানিয়ে নিলাম। মুচকি হাসল হুমায়রা। ভেতরের ভয়টা কেটে গেল নিমিষেই। কে জানে কৃষাণ চলে গেলে তার উপর দিয়ে আরেক দফা ঝড় ভয়ে দিতেন রেখা বেগম। বলতেন সে ইচ্ছে করেই কৃষাণকে ডেকে এনেছে। তারপর শুরু হতো সেই পরিচিত অত্যাচার। পরবর্তী শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।